এবার আসে তার ব্যক্তি জীবনের কিছু কথায়। 1968 সাল থেকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে তার গবেষণাগারে নিয়মিত আমার যাতায়াত। মাঝে একদিন শুনলাম তিনি তার সহকর্মীদের বলছেন বেলেঘাটায় যেখানে থাকেন সেখানে তার থাকাটা বেশ অস্বস্তিকর হয়ে উঠছে, কারণ প্রতিবেশী কয়েকজন তাদের খুবই বিরক্ত করছে। এই কথা আমি আমাদের সুমনোদ্দায়ী দমদম বিজ্ঞান সংঘের শ্রী বাণী সেনগুপ্ত মহাশয়কে বললাম। বাণী সেনগুপ্ত মহাশয় সমস্ত শুনে বললেন, ঠিক আছে, আমি দেখছি। কিছুদিনের মধ্যেই তার উপরতলায় ঘরটি ভাড়া পাওয়া গেল। সেই থেকে দু ভাই ওখানে বসবাস শুরু করলেন। বসবাস শুরু করার পরেই আমাকে বললেন দুটো লোক দেখে জোগাড় করে দেওয়ার জন্য। একজন রান্না করবে আর একজন ঘর বারান্দা পরিষ্কার করবে। পেতে অসুবিধা হলো না। কিশোর ভারতীর যে ঘর পরিষ্কার করে দুলালি আর রান্না করার লোক রিক্সাবাসী দেবরাজকে পাওয়া গেল। সেই থেকে এরা দুজন ওখানে কাজ শুরু করলো। বেশ কিছুদিন যেতে না যেতেই আমাকে ডেকে বললেন, শুনুন, কাজের যে ঘর পরিষ্কার করে তাকে বলে দেবেন আমি কোথায় শোব সেটা নিয়ে ওর যেন কোনো দুশ্চিন্তা না হয় এবং আমাকে যেন এই নিয়ে কোনো কথা না বলে। কারণ ছিল, সে দেখেছে ওদের শোয়ার জায়গা হচ্ছে একটা শতরঞ্চি পেতে মেঝেতে, তার উপরে বিছানার চাদর আর বালিশ, চারদিকে 4-5টা ট্রাঙ্কে ভর্তি বই, দুটো চেয়ার, আলমারি বলতে কিছুই ছিল না। আমি পরের দিন দুলালিকে ডেকে বললাম, দুলালি খবরদার ওনাকে এসব কথা বলতে যেও না। উনি বললেন, চাল ডাল নুন ফুরলে যেন বলে, কিন্তু ওইসব নিয়ে ওকে মাথা ঘামাতে বারণ করবেন। আমি সেই কথাই তাকে বললাম, তোমার বিষয় হচ্ছে এটা, তুমি সেইটা দেখো। যাই হোক, এইভাবে চলতে লাগলো। আমরা কিছুদিনের মধ্যেই বললাম যে আপনার এই ঘরে আমরা বিজ্ঞান সংঘের আলোচনার জন্যে আসব। বললেন অবশ্যই, কোনো দ্বিধা নেই ওনার। আমরাও বিজ্ঞান সংঘের আলোচনা সমস্ত কাজকর্ম ওর ঘরেই বসেই করতাম। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা যারা সভ্যা তারা ওনার সংস্পর্শে এসে অনেক অভিজ্ঞতায় সঞ্জাত হব এবং আমরা তার সঙ্গে অনেক আলাপ আলোচনায় অনেক অজানা তথ্য জানতে পারব। শুরু হলো আমাদের আনাগোনা। প্রতি রোববার হলেই ছোট থেকে বড় সবাই মেঝেতে আমরা বসে পড়তাম। শুরু হতো আমাদের প্রশ্ন উত্তরের আসর আর ওনার অভিজ্ঞতা সঞ্জাত বিভিন্ন আলোচনা। একদিন কথায় আমি বললাম, আমাদের একটা চাঁদার ব্যবস্থা আছে, সেটা করতে হয়। তখন 1 টাকা আমাদের কাছে অনেকই ছিল। উনি বললেন, ঠিক আছে, পরের সপ্তাহে এলে আমি দিয়ে দেবো আমার চাঁদা। উনি তখন 300 টাকা বের করে আমাকে দিলেন। এইটাই আমার চাঁদা। একবার না, প্রতি মাসে উনি আমাদের এই চাঁদা দিয়ে গেছেন। শুধু কি তাই, আমাদের একটি ছেলে কুমোরের পোকার জীবন বৃত্তান্ত নিয়ে তার ছবি তোলা, কুমোরের পোকার বাসা আটকে চার্ট তৈরি করা ইত্যাদি করে নিয়ে এসছে ওনার কাছে। উনি বলছেন, এটা তো বিড়লা সায়েন্স মিউজিয়ামে প্রতিযোগিতায় পাঠাতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। আমাদের এইভাবে বিজ্ঞান প্রতিযোগিতায় বিড়লা বিজ্ঞান ও টেকনিক্যাল মিউজিয়ামে নিয়মিত আমাদের প্রথম পুরস্কার বাঁধা থাকতো। এইভাবে বিজ্ঞান সংঘের কাজ ওখানে চলতো। আর একটা কথা এখানে উল্লেখ করার বিশেষ দরকার, সেটা হচ্ছে ওরা সাংসারিক কোনো বিষয় বুঝতেন না বা বুঝতে চাইতেও না যদি না ডাক্তার সন্তোষ সেনগুপ্ত, আমাদের দাদা, এবং শ্রীমতী বাণী সেনগুপ্তের সঙ্গে পরিচয় না ঘটত। দাদা এবং বৌদি তাদের নিজের ভাইয়ের মতো করে নিয়েছিলেন। যে কোনো বিষয়ে রান্না হোক, কোনো নতুন পদ উনি রান্না করলেই ওদের পাঠাতেন। একবার তেল মশলা ছাড়া একটা রান্না ওদের দিয়েছিলেন।
খাওয়ার পরে বলছেন যে এ তো অপূর্ব উপাদেয়। তখন বাণীবতী জানালেন এটিতে তেল মশলা কিছু ব্যবহার না করে শুধু দই দিয়ে রান্না করা হয়েছে। তিনি শুধু বলেন, ওরে বাবা, এ তো সাংঘাতিক জিনিস। পরবর্তীকালে একদিন এক বাড়ি পায়েস করে উনি পাঠিয়েছেন ওপরে। খাওয়ার পরে নেমে এসছেন নিচে, বলছেন অপূর্ব উপাদেয় ওই জিনিসটা কি? উনি বললেন এটাকে বলে পায়েস। এইভাবে উনি আস্তে আস্তে সাংসারিক বিভিন্ন বিষয় বুঝতে শুরু করলেন। মাঝখানে 20-22 বছর পড়াশুনো ও চাকরি সূত্রে কলকাতার বাইরে আমাকে থাকতে হয়েছিল, কিন্তু যখনই কলকাতায় আসতাম তার সঙ্গে দেখা না করে ফিরে যেতে পারতাম না। কি এক প্রবল আকর্ষণে আমি তার কাছে গিয়ে হাজির হতাম। মনের জ্ঞান আর তার অভিজ্ঞতা সংগ্রহের তাগিদই ছিল প্রধান বিষয়। একবার ওখানে গিয়ে কথায় কথায় আমি সুদূর পুরুলিয়ার বাগমুন্ডি গ্রামের আদিবাসী বিদ্যালয় বিবেকানন্দ বিকাশ কেন্দ্রের কথাও বললাম। এই বিদ্যালয়টি স্থানীয় স্বেচ্ছাসেবকরা শুভনাথ দাইদের অর্থানুকূল্যে আদিবাসী সম্প্রদায়ের প্রথম প্রজন্মের প্রধানত মেয়েদের বিনামূল্যে শিক্ষাদান করে থাকে। তিনি শুনেই বললেন যে দেখতে যাওয়া আছে ওটায়। আমি বললাম নিশ্চয়ই যাবেন। ঠিক হলো। ইনস্টিটিউটের গাড়িতে করে আমি, আমার স্ত্রী ভবানী সরকার ও ভাই গোপালকৃষ্ণ ব্রহ্মচারী কলকাতা থেকে রওনা হলাম। ওখানে পৌঁছতে সন্ধ্যে হয়ে গেল। গিয়ে তিনি সমস্ত বিদ্যালয় ঘুরে কিভাবে পড়াশোনা হয়, কিভাবে স্বনির্ভর হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সমস্ত কিছু সরেজমিনে দেখলেন সবজি চাষ ও মাছের বিভিন্ন প্রকল্প, যেগুলো শুধু ওদের খাওয়ার জন্যেই নয় এবং সেটা ব্যবসায়ী ভিত্তিক কিছু করার চেষ্টা চলছে। ওই সময় তিনি বললেন এত সুন্দর পরিবেশ, এখানে একটা পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করা যায় না? আমি নিশ্চয়ই যাই। সেই যে ভাবনা, সেটা ফলপ্রসূ হলো 2 বছর পরে। আমরা বিজ্ঞান সংঘের কয়েকজনের অর্থনকল্যে এবং তার বার্কলে অ্যাওয়ার্ডের 25,000 টাকায় তৈরি হলো ইকো এথনিক পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। সেই গবেষণা কেন্দ্রে তখন আমাদেরই আর এক ছাত্র, যে যদুগোড়া আদিবাসী বিদ্যালয়ের সম্পাদক ও প্রধান শিক্ষক, তাকে আসতে বলা হয়েছিল। সে পরের দিন এসে হাজির হলো। সকালবেলায় তার সঙ্গে আলোচনা করে জানা গেল যে পাহাড়ের উপরে তাদের স্কুলের কাছে সতাবেড়া বলে একটা গ্রামে যে কতগুলো পাহাড়ের টিলা আছে, তার গর্তে সজেরুরা বাসা করে থাকে। প্রফেসর ব্রহ্মচারী তো আঁকে উঠলেন, এখানে সজেরু পাওয়া যায় কি এরকমভাবে? ও বললে হ্যাঁ, এখানে পাওয়া যায়। এখানকার লোকেরা একে ঝিক বলে এবং সন্ধ্যের পরে যখন তারা বাসা থেকে বেরিয়ে আসে তখন তারা শিকার করে সেগুলো খায়। শুনে আঁতকে উঠে বললেন খবরদার, কাল থেকে বলে দিন আর যেন ওরা পশু শিকার না করে। পশু শিকার করা অপরাধ এবং পুলিশ ওদের ধরে নিয়ে যাবে জেলে। যথারীতি পরের দিন রামনাথ ওখানে ব্যবস্থা করলো আমাদের ওদের সঙ্গে আলোচনার জন্য। পরের দিন আমরা গাড়ি করে সেখানে চলে গেলাম সকালবেলায় 11-12টার মধ্যে। সবাই সেখানে উপস্থিত ছিল, কিছু অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক সহ সবাই আমাদের সজেরুর কাটা দেখাতে শুরু করলো। প্রফেসর ব্রহ্মচারী তো অবাক বিস্ময়ে দেখছিলেন, বলছিলেন এত সব সজেরু এখানে মারা পড়েছে। যাই হোক, তিনি রামনাথকে বললেন আপনি একটা কাজ করুন, আপনি গর্তের সামনে বালি ছিটিয়ে কাটা আলু, গাজর
আর খাবার উচ্ছিষ্ট ফেলে রাখুন প্রতিদিন বিকালবেলায়। আর পরের দিন সকালে দেখুন সজারুর পায়ের চিহ্ন কটা পাওয়া যায়, এগুলো আপনি লিপিবদ্ধ করুন। তাকে কিছু পয়সাও দিয়ে এলেন সেই সঙ্গে। পরবর্তীকালে আমি এই তথ্য নিয়ে তাকে দেখাই। দুরকম প্রজাতির পায়ের ছাপ ওখানে পাওয়া গিয়েছিল। তার পরামর্শ মতো রামনাথ যে পর্যবেক্ষণ করলো তাতে পাওয়া গেল ওখানে দুরকম সজারুর পায়ের ছাপ। একটি বড়, তার ওজন 10 থেকে 12 কেজি হবে, আর ছোটটি 5 থেকে 6 কেজি। বড় সজারুটা হলো পর্কোপাইন হিস্ট্রিক্স ইন্ডিকা গ্রুপের, আর ছোট প্রজাতি হলো হিস্ট্রিক্স ব্রাসেরিয়া গ্রুপের। এই দু জাতের বসবাস ওখানে আছে জানা গেল। পরবর্তীকালে তাকে এই পর্যবেক্ষণ আরও চালিয়ে নেওয়ার জন্য বললেন, আর ইকো এথনিক গবেষণা কেন্দ্র থেকে একটি প্রকল্প জমা দেওয়া হলো বন বিভাগের কাছে এই পর্যবেক্ষণটা বাড়িয়ে নেওয়ার জন্য। কিন্তু সে প্রকল্পের আর অনুমোদন পাওয়া গেল না। এইখানে সেই দিন এইভাবেই এই পর্যবেক্ষণটা শেষ হয়েছিল। এই ইকো এথনিক পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্রের তরফে প্রতি বছর বসন্ত উৎসব, ওখানকার বাহাউৎ নামে পরিচিত, আয়োজন করা হয়। সেখানে রাঢ় বাংলার লোকসংস্কৃতি, সাঁওতাল নাচ, ঝুমুর, টুসু, ভাদু ইত্যাদি গান ও নৃত্য পরিবেশন করা হয়। কলকাতা এবং আশেপাশের অঞ্চল থেকে বিভিন্ন অতিথিরা স্থানীয় জনসাধারণের সঙ্গে সেই আনন্দ উপভোগ করে নেয়। এইভাবে ওখানে এথনিক গবেষণা কেন্দ্রের নানান কার্যকলাপ বিস্তৃত হচ্ছে। কিন্তু 2020 সাল থেকে এই মহামারী প্রকল্পে অতিমারী ভ্রুকুটিতে সেগুলো বন্ধ করা আছে। কবে আবার শুরু করা যাবে জানা নেই। এখানে রতনলাল ব্রহ্মচারী, জেভিএস হলডেন সহ পরবর্তীকালে প্রাণী বিশেষজ্ঞ লি ডুরেল, গেরেথ প্যাটারসন, ভার্জিনিয়া ম্যাকেনে সহ কোরা ন্যাশনাল পার্কের প্রাণপুরুষ জর্জ অ্যাডামসনের সঙ্গে বেশ কিছুদিন বন্যসিংহের স্বভাব বৈচিত্র্য গবেষণায় করে এক উচ্চতম আসনে পৌঁছে গিয়েছিলেন। অসাধারণ বিরল এই প্রতিভার বাঘের ফেরোমন গবেষণা বিশ্বে পথিকৃৎ হিসেবে গণ্য হয়েছে। প্রকৃতি বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য সম্পর্কে তার প্রগাঢ় শ্রদ্ধা ছিল। তিনি কীট পতঙ্গের স্বভাব বৈচিত্র্য গবেষণায় গোপালচন্দ্র ভট্টাচার্যকে পথিকৃৎ হিসেবে মনে করতেন। আর তিনি জগদীশ বোস সম্পর্কে তার বক্তব্য ছিল, যদি আজ বেঁচে থাকতেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, তাহলে উদ্ভিদ জগতের আরও নানান রহস্যের দ্বার উন্মোচন করতে সমর্থ হতেন। এই জন্যই মৃত্যুর কিছুদিন আগে তার উৎসাহে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে ইন্টারডিসিপ্লিনারি বিভাগ শুরু করে উদ্ভিদের মস্তিষ্ক ও স্নায়ুজনিত গবেষণা শুরু হয়েছিল। 9 ফেব্রুয়ারি তার কাছে গেলে তিনি জানালেন, অসুস্থতার জন্য জেভিএস হলডেনের 125তম স্মারক বক্তৃতা দিতে যেতে পারলাম না। তাই বলতেন, আর দু তিন বছর তো আছি, দেখা যাক উদ্ভিদের মস্তিষ্ক স্নায়ুজনিত গবেষণা কত দূরে হয়ে। বলতেন, এই কাজটি নোবেল প্রাইজ পাওয়ার উপযুক্ত কাজ, তবে আমার জীবদ্দশায় এটি দেখে যেতে পারবো না। আমি বলতাম, মানুষ তো একদিন মারা যাবেনি। বলুন তো, আপনার মতো জীবনের শেষ দিন পর্যন্ত গবেষণার ক্ষেত্রে কতজন নতুন দিগন্তের সন্ধান নিতে পারে? শুনে খুবই আহ্লাদিত হয়ে বলতেন, তা বটে ঠিক, অদ্ভুত একজন মানুষ। আমাকে বলতেন, ব্রতচারী যে সামঞ্জস্যপূর্ণ মানুষ গঠনের কথা বলে, সেটা চর্চা হয় না বলে সমাজ সংসারে এত অবক্ষয়। আপনারা কিন্তু এটা ছাড়বেন না। ব্রতচারী বার্তা নিয়মিত লিখতেন আর বলতেন, এই ব্রতচারী বার্তা পত্রিকার গ্রাহক সংখ্যা অন্তত 400 থেকে 1000 করার চেষ্টা করুন। এই ধরনের পত্রিকার খুবই প্রয়োজন। আমি বলতাম, গ্রাহক অনেকে হলেও পড়েন আর কতজন? আজকাল তো লোকে দেখতে অভ্যস্ত। বলতেন, তবুই চালিয়ে যান, কখনো এই পত্রিকাটি বন্ধ করে দেবেন না। ভাবুন, এত বড় একজন বিজ্ঞানী, সমস্যা চেতনা, শুধু কথা বলেই ক্ষান্ত ছিলেন না। যখনই ব্রতচারী কোনো অনুষ্ঠান উদযাপন করা হতো, তখনই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। এইরকমই একজন সমাজ সচেতন মানুষ ছিলেন বিজ্ঞানী রতনলাল ব্রহ্মচারী।
কোনোদিন ঈশ্বর বিশ্বাসী ছিলেন না। জীবনের শেষ সময়েও আলোচনা করে রেখেছি সমস্ত ধর্ম ও তার বিভিন্ন গোষ্ঠীর মতাদর্শ সম্পর্কে অগাধ পাণ্ডিত্য, কিন্তু কোনো বিশেষ ধর্মগুলোতে বিশ্বাস ছিলেন না। বলতেন, আমি মিস্টিক ব্যাপারটা ঠিক বুঝি না, এই বলে কাটিয়ে দিতেন। তিনি ঈশ্বর বিশ্বাস না করলেও কখনো কোনো বিরূপ মন্তব্য করতে শুনিনি। শুধু মাঝে মাঝে বৈপরীত্যগুলো আলোচনা করতেন একদম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে। বিশ্বাসে আর ব্যবহারে কোনো রকম অসামঞ্জস্য কোনোদিন লক্ষ্য করিনি। 13 ফেব্রুয়ারি 2018 সালের মধ্যরাত্রে শোক আর দেহদানের মধ্যে দিয়ে গবেষক, ছাত্রছাত্রী ও আপামর অনুগামীদের সকলের কাছে সর্বজনে হিতায় সর্বজন সুখায় এই অমোঘ এক দৃষ্টান্ত রেখে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন অধ্যাপক বিজ্ঞানী রতনলাল ব্রহ্মচারী। কিন্তু তিনি আপামর শোভনোধ্যায়ী ছাত্রছাত্রী, গবেষক ও সমাজের সকল মানুষের জন্য রেখে গেলেন তার মহান জীবন আদর্শ। তার এই মহান আত্মার প্রতি জানাই আমরা চরম শ্রদ্ধা। তার মৃত্যুর পরে যেসব শোকবার্তা এসেছিল তার থেকে পরিচয় পাওয়া যায় তিনি কতটা সম্মানীয় জায়গায় ছিলেন তাদের কাছে। প্রথমেই বলি, বর্ন ফ্রি চলচ্চিত্রে জয় অ্যাডামসনের অভিনয় বিখ্যাত হয়েছিলেন যে মহিলা ভার্জিনিয়া ম্যাকেনা। তিনি লিখছেন, I am very sorry to hear this sad news. Professor Brahmachari was a valued part of our GCHEC, now the Born Free Foundation. Worked from the start, and of course I recall his work and friendship from the start with George Adamson. Professor Brahmachari was the founder patron of GCHEC since their inception in 1984. He was linked to us several unusual ways as one of the GCHEC's first patron in the 1980s, and also because of his work with our close friend George Adamson in Kenya's Kora National Reserve, two very different, extraordinary men bound by their compassion and concern for wild creatures and their belief that they should not be kept in captivity. Professor Brahmachari was widely regarded as man of wisdom and understanding. He was deeply concerned about the suffering of wild animals in captivity and was always keen to promote a compassionate conservation agenda which earned a reconcile the needs of free living wild tigers and human communities that lived nearby. She concluded, one thing I recall as if it was yesterday, the professor and I had lunch together at the Chelsea Arts Clubs in the heart of London, but our souls were in Africa, sharing our thoughts and feelings and memories. We and the animals have lost a loyal and true friend. আরেকজন বন্যপ্রাণী গবেষক লিডুরেল লিখছেন, he was a really great man. I was very privileged to have spent time with him and learned much from him at George Adamson Camp in the Kora National Park, Kenya. Will Travers, founder and president of Born Free Foundation, formerly GCHEC, founded in 1984, lichten, it is very regret that I report the death in hospital for pneumonia of Professor Ratanlal Brahmachari, one of India's leading conservationists, an expert in the study of tiger pheromones, and a founding patron of the Born Free Foundation, then called GCHEC, in the mid-1980s. He was 86. Professor Brahmachari, correspondent Bill Travels in Virginia, our founders for over 30 years and met them at several locations. এই শোকবার্তাগুলি থেকে বোঝা যায় অধ্যাপক রতনলাল ব্রহ্মচারী আফ্রিকার বিভিন্ন বন্যপ্রাণী গবেষকদের কাছে কতটা শ্রদ্ধার পাত্র ছিলেন। আজ জাতীয় ব্যাঘ্র দিবসে বিজ্ঞানী অধ্যাপক রতনলাল ব্রহ্মচারীর ব্যাঘ্র গবেষণা ও জীবনের নানান দিক সম্পর্কে আলোচনা খুবই তাৎপর্য বলে মনে হয়। তাকে স্মরণ করা সহ তার যাবতীয় কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, দমদম বিজ্ঞান সংঘ এবং দমদম ব্রহ্মচারী নায়ক মণ্ডলীর সদস্যরা রতনলাল ব্রহ্মচারী মেমোরিয়াল ফাউন্ডেশন স্থাপন করেছেন।
সকল প্রকৃতিপ্রেমী, সমাজকর্মী সহ সকলকে এই ফাউন্ডেশনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি।